আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 9 ডিসেম্বর 2024-এ ব্যাঙ্গালোর শহরের একটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন এআই ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে অতুল সুভাষ, বয়স 34 বছর। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। সেখানে তার মা, বাবা আর একজন ভাই রয়েছে, কিন্তু তিনি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। তো তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন, 1 ঘন্টা 21 মিনিট আর 46 সেকেন্ডের ছিল সেই ভিডিওটা। 23খানা পৃষ্ঠার ছিল একটা সুসাইড নোট, যেখানে তিনি অনেক কিছু, বিশেষ করে আমাদের দেশের যে ল বা এখানকার যে আইন, যে সিস্টেম, সেটার উপর তিনি অনেক কিছু লিখেছেন। তো তিনি একটা বধূ নির্যাতন কেস বা আনন্যাচারাল সেক্সের একটা কেস, বা একজন যে তার স্ত্রী তার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার একটা কেস, তো এই ধরনের অসংখ্য কেস রয়েছে তার উপরে। গত 2 বছর ধরে তার স্ত্রী তার উপর নানা রকম অ্যালিগেশন লাগিয়ে, জৌনপুরের বাসিন্দা তার স্ত্রীর নাম নিকিতা সিংহানিয়া। ফাইন্যান্সে তিনি MBA করেছেন। বিয়ের আগে তিনি একটা কল সেন্টারে কাজ করেছেন। বর্তমানে তিনি গুরুগ্রামের একটা বেসরকারি সংস্থায় কর্মরত। তিনিও যথেষ্ট শিক্ষিত একজন মহিলা। 2019-এ তার বিয়ে হয়েছিল, 2020-তে তার একটা ছেলে হয়েছিল। কিন্তু তারপরে তার স্ত্রী আর তার স্ত্রীর মা দুজনেই তার বাড়িতেই একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। তিনি নিজের ওই ভিডিওতে বলেছেন যে তিনি 3 বার তার স্ত্রীকে টাকা দিয়েছিলেন তার বাপের বাড়ির জন্য। প্রথমে 3 লাখ, তারপরে 14 লাখ, তারপরে আবারও 3 লাখ। তার স্ত্রী তার কাছে সবসময় আরও 10 লাখ টাকা চাইছিল, যেটা ভদ্রলোক দিতে পারেননি। তার জন্য তাদের মধ্যে মনোমালিন্য হয়, তাদের মধ্যে সব সময় অশান্তি, ঝগড়া লেগেই থাকতো। আর এই ব্যাপারটাতে রেগে গিয়ে তার স্ত্রী নিজের মায়ের সাথে নিজের যে ফ্যামিলি মানে জৌনপুর, সেখানে সে ফিরে আসার কিছুদিন পরে সে নিজের হাজব্যান্ড অতুল সুভাষের উপরে বেশ কয়েকখানা কেস লাগিয়েছিল। শুধু তার উপর নয়, তার 4 বোন, তাদের হাজব্যান্ড, অতুল সুভাষের মা বাবা, বয়স্ক মা বাবা, আর অতুল সুভাষের একজন ভাই, তার উপরে বয়স্ক মা বাবার উপরে কেসটা দেওয়া হয়েছিল। কিন্তু প্রথমেই বলে রাখি যে অতুল সুভাষের যখন বিয়ে হয়েছিল তার 2 দিন পরে সে নিজের স্ত্রীকে নিয়ে ব্যাঙ্গালোর চলে গেছিল। তারপরে কিন্তু সে আর কখনোই নিজের শ্বশুরবাড়িতে আসেনি, বা তার যে শ্বশুর শাশুড়ি বা দেওর, তাদের সাথে তার কোনো সাক্ষাৎ বা সেই বাড়িতে থাকা ইত্যাদির কোনো রকম সুযোগই হয়নি। তাহলে কেন এই ধরনের কেস তার উপরে লাগানো হয়েছে? তো তাদের দুজনের বিয়েটা হয়েছিল একটা ম্যাট্রিমনি সাইট থেকে। তারা দুজন পরস্পরকে পছন্দ করেছিল, বার কয়েক তাদের মধ্যে কথাবার্তা হয়, তারপরে বিয়ে ঠিক হয়ে যায়। তারপরে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে সে নিজের বউকে নিয়ে নিজের ফ্ল্যাট মানে ব্যাঙ্গালোরে চলে যায়। তারপরে কয়েকদিন সব কিছু ঠিক থাকার পরেই কিন্তু তাদের মধ্যে নানা রকম মনোমালিন্য শুরু হয়। তাদের প্রত্যেক কথাতেই ঝগড়া, অশান্তি শুরু হয়। তো অতুল সুভাষ মারা যাওয়ার আগে নানা রকম এই পর্যন্ত তার সঙ্গে যা যা ঘটেছে বেশিরভাগটাই বলে যাওয়ার চেষ্টা করেছেন। 2019-এ তার বিয়ে হয়েছিল, তার কিছুদিন পরেই তারা আলাদা থাকতে শুরু করেছিল। নিজের 2 মাসের যখন তার ছেলে ছিল, তখন তার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। তারপরে কিন্তু সে নিজের ছেলেকেও আর কোনো দিন দেখেনি। অতুল সুভাষ এটাও বলে যে তার স্ত্রী তার উপর যে কেসগুলো দিয়েছে, আর বা তার যে কেসটা হয়েছে সেটা জৌনপুরের কোর্টে হয়েছে, আর সে ব্যাঙ্গালোরে চাকরি করে। তাকে গত 2 বছরের মধ্যে বারবার ব্যাঙ্গালোর থেকে জৌনপুর আসতে হয়েছে। 120খানা ডেট পড়েছে তার কেসের, আর সে মোট 40 বার সশরীরে সেখানে অ্যাটেন্ড করেছে। কিন্তু বারবার নানা রকম কিছু না কিছু ঘটনা ঘটেছে। কখনো জজ আসেনি, কখনো উকিল আসেনি, কখনো
যখন তাদের কেসটা তোলার সময় হয়েছে তখন কোর্ট বন্ধ হয়ে যাওয়ার সময় হয়েছে, এই রকম নানানভাবে তিনি বিরক্তির একটা সম্মুখীন হয়েছেন। এমনকি তিনি একটা বেসরকারি চাকরি করেন, তিনি বছরে মোট 23খানা ছুটি পান, কিন্তু তাকে এই কেসটার জন্য বারবার ছুটে ছুটে ব্যাঙ্গালোর থেকে জোনপুর আসতে হয়। আর তার স্ত্রী তাকে বিরক্ত করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে ব্যাপারটা কেস করেছে, যাতে তাকে প্রত্যেক সপ্তাহে মানে ঘন ঘন যাতে ডেট পড়ে আর বারবার যাতে তাকে আসতে হয়। একটা ফ্যামিলি কোর্টে তার কেস ছিল, মাসে তাকে 40,000 টাকা তার ওই ছোট্ট 2 মাসের বাচ্চার জন্য দিতে হতো, যেটাও কিন্তু তার কাছে বিরক্তিকর বলেই মনে হয়েছে, কারণ তার মনে হয়েছে যে তার বাচ্চা মাত্র 2 মাস যখন বয়স তখন নিশ্চয় তার 40,000 খরচ হতে পারে না। আর ওই যে কোর্টের জজ যিনি, তার নাম ছিল রীতা কৌশিক। ওই মহিলার ব্যাপারে অতুল সুভাষ বলে গেছে যে রীতা কৌশিক বিভিন্নভাবে তার কাছে ঘুষ নিতে চেয়েছে, আর সে দেখেছে অন্যান্য যে লোকজনেরা ওখানে আসে নিজেদের কেসের জন্য সবার কাছে তিনি ঘুষ নেওয়ার চেষ্টা করেন। এমনকি একবার তার জজের সামনেই একটা রুমের মধ্যে নিকিতা সিংঘানিয়া নিজের হাজব্যান্ডকে বলেছিল যে তোমার যখন এত অসুবিধা হচ্ছে টাকা দিতে বা বারবার ছুটে ছুটে আসতে, তো তুমি এখনও মারা যাওনি কেন? তুমি যদি মরে যাও তো খুব ভালো হয়। এই কথাটা শুনতে কিন্তু জজ হেসেও ছিল। সেই ব্যাপারটা অতুলের খুব খারাপ লেগেছিল। অতুল বলেছিল যে যদি আমি মারা যাই তাহলে তোমাদের পার্টিগুলো হবে কি করে? আমি যে তোমাদেরকে টাকা দিচ্ছি তাতেই তো তোমার পার্টি হচ্ছে। তখন তার স্ত্রী বলেছিল যে তুমি যদি মরে যাও তো তাহলে তোমার বাবা মায়ের কাছেও আমি টাকা আদায় করে নেবো, আর তুমি মারা গেলে তোমার বাবা মাও কিন্তু তাড়াতাড়ি মারা যাবে। তারপরে যে সম্পত্তি রয়েছে তাতে আমি যেহেতু তাদের পুত্রবধূ আর আমার কাছে যেহেতু তাদের নাতি রয়েছে, তো যে অংশ তোমার সম্পত্তিতে আমি পাবো তো খুব ভালো হবে, তুমি মরে গেলে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। অতুল মানে সমস্ত ব্যাপারগুলোই নিজের যে ভিডিও সেতে বলে গেছে। সে আরও একটা কথা বলেছে যে তার উপরে প্রথম দিকে এই কেসটাও লাগানো হয়েছিল যে নিকিতার যে বাবা মানে অতুলের যে শ্বশুর মারা গেছে সেও কিন্তু একজন হার্ট পেশেন্ট ছিল, কিন্তু যখন সে দেখে যে তার মেয়েকে পণের জন্য হ্যারাস করা হয়, তাকে মারা হয়, ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস দেওয়া হয়েছিল, তো তখন তিনি এতটাই চিন্তায় ছিলেন মেয়ের বিয়ে দেওয়ার পরে যে তিনি খুব শীঘ্রই মারা গেছিলেন। মানে তাকে মেরে ফেলার যে চার্জ সেটাও অতুলের ওপর লাগানো হয়, কিন্তু পরে তদন্ত হয় যখন, তখন দেখা যায় যে ভদ্রলোক হার্টের পেশেন্ট ছিলেন আর ভদ্রলোক একজন ডায়াবেটিক ছিলেন। তো আর যখন বিয়ে হয়েছিল, দুজনের বিয়ে ঠিক করা হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে নিকিতার বাবা বেশিরভাগ অসুস্থ থাকেন, সেই জন্য খুব তাড়াতাড়ি বিয়েটার ব্যবস্থা যাতে করা হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো তারপরের দিকে প্রমাণ হয় যে নিকিতার বাবা খুব অসুস্থ একজন লোক ছিলেন, সেই জন্য তিনি মারা গেছেন, তাতে অতুলের কোনো দায় দায়িত্ব নেই। তো সেই সময় ওই কেসটা যেটা যে শ্বশুর মারা গেছে তার জন্যই সেই কেসটা সরিয়ে দেওয়া হয়, কিন্তু বাকি কেসগুলো তাতে ছিল। অতুল বলে ফ্যামিলি কোর্টের যে মহিলা জজ রীতা কৌশিক, সে তাকে আলাদা একা রুমে একবার ডেকে বলেছিল যে 5 লাখ টাকা যদি তাকে দেওয়া হয় তাহলে তিনি তাড়াতাড়ি সেটেলমেন্ট করার চেষ্টা করবেন। কিন্তু অতুল ভেবেছিল সে যখন কোনো দোষই করেনি তাহলে কেন সে অকারণে 5 লাখ টাকা দিতে যাবে। তো অতুল নিজের মৃত্যুর জন্য 6 জনকে দায়ী করেছে, আর নিজের স্ত্রী, শালা বা নিজের শাশুড়ি তাদের নাম লেখার আগে অতুল প্রথমে 1 নম্বরে যে নামটা লিখেছে সেটা হচ্ছে ফ্যামিলি কোর্টের মহিলা জজ রীতা কৌশিকের নাম। রীতা কৌশিক ভীষণভাবে তাকে অপদস্থ করেছে, ঘুষ চেয়েছে, তাকে বারবার ডেট দিয়ে তাকে মানে কোনো সময় শুনানির চেষ্টা সে করেনি, কোনো একটা রেজাল্টে যাওয়ার চেষ্টা সে করেনি, সে সব সময় চেষ্টা করেছে অতুল সুভাষকে বিরক্ত করার। সেই জন্য তার মৃত্যুর জন্য যে দায়ী কারা সেটা লেখার সময় সে প্রথম সেই মহিলা জজের নাম লিখেছে, দ্বিতীয়তে নিচের স্ত্রী নিকিতা সিংঘানিয়া, তৃতীয়তে শাশুড়ি নিশা সিংঘানিয়া, তারপরে নিজের শালা অনুরাগ সিংঘানিয়া, তারপরে
তাদের একজন কাকা, তার স্ত্রীর একজন কাকা সুশীল সিংহানিয়া, তার নাম লিখেছে। আর সব শেষে 6 নম্বরে যে কোর্টের যে জজ, তার যে পেশকার, মানে তার কাছে যে ফাইল টাইলগুলো দেয়, তার নাম মাধব, তার নাম লিখেছে। সে লিখেছে যে মাধব বিভিন্ন কেসের যে ডেট আগে পেছনে বা ফাইল দেওয়া বা যাতে কোনো কাজ না এগোয়, এই সমস্ত কাজগুলো সে করে থাকে লোকেদের কাছে টাকা নিয়ে। 50 টাকা থেকে নেওয়া শুরু হয়, 1000, 2000, 5000 ইত্যাদি সে টাকা নেয়। কিন্তু যে যেমন লোক তার কাছে সেইভাবেই সে টাকা নেয়। সে 50 টাকা থেকেই শুরু করে টাকা নেওয়া। যেহেতু অতুল একজন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো তার কাছে কখনোই সে 50 টাকা নেয়নি, তার কাছে সবসময় সে 1000 টাকার থেকে বেশি নিয়েছে। তো সে সবাইকেই বিরক্ত করেছে। অতুল ভিডিও তৈরি করার পরে অতুল নিজের বাবার সাথে প্রায় 1 ঘন্টা রাত্রিবেলায় কথা বলেছে। তার বাবা আদৌ বুঝতে পারেনি যে তার ছেলের মনের মধ্যে কি চলছে। আর সে নিজের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। নিজের ভিডিওতে বলেছে যে তোমাদের যা বয়স, এখন আমার উচিত তোমাদের একটা সাহারা বা একটা অবলম্বন হব, কিন্তু এই সময়ে আমি তোমাদেরকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আমি আমার টাকা দিয়ে আমার শত্রুদেরকে বলবান বা শক্তিশালী তৈরি করছি, আর আমার টাকা দিয়েই আমার বিরুদ্ধে ওরা কেস লড়ছে, আমার ফ্যামিলিকে, আমাকে বিরক্ত করছে। সেই জন্য আমি যদি শেষ হয়ে যাই তাহলে ওরা টাকা পাবে না, ওরা কেস চালাতে পারবে না, আর ওরা হেরে যাবে। পুলিশ টিম যখন যায় তার বাড়িতে, তার ঘরে যখন সার্চ করা হয়, তখন দেখা যায় একটা কাগজে বিভিন্ন রকম সে লিখে রেখেছে। ভীষণ ঠান্ডা মাথায় 1 মাস ধরে প্ল্যানিং করে সে এই ধরনের একটা কাজ করেছে। আর 30খানা কাজ সে লিখে রেখেছিল, যে ব্যাংক অ্যাকাউন্ট কী করতে হবে, তার বাইকের চাবি, তার গাড়ির চাবি, তার বাড়ির চাবি কোথায় থাকবে, তার টাকা পয়সাগুলো কি হবে, সমস্ত সে কিন্তু ঠান্ডা মাথায় পর পর লিখে গেছে। 1 মাস ধরে প্ল্যানিং করেছে। প্রত্যেকটা কাজ যখন যখন হয়ে গেছে পাশে লিখেছে ডান, আর লাস্টে সে লিখেছে যে সে সুসাইড করবে। তার পাশে কিন্তু ডানটা তার আর লেখা হয়নি, কারণ সব শেষে কিন্তু সে শেষ হয়ে গেছে। আর সে নিজের 12খানা ইচ্ছা লিখে গেছে। প্রথম, তার কেস যেন বন্ধ না করা হয়, সে মারা যাওয়ার পরেও যেন তাকে ইনসাফ দেওয়ার চেষ্টা করা হয়, কারণ তার আমাদের দেশের আইন পদ্ধতির উপর কোনো বিশ্বাস নেই। তবুও যদি সে ন্যায় পায়, সেই জন্য যেন কেসটা চলতে থাকে, আর যে কেসের শুনানি সেটা যেন অবশ্যই লাইভ টেলিকাস্ট করা হয়। দ্বিতীয়, সে লিখেছে সে যে ভিডিওটা তৈরি করেছে বা সে যে 23 পাতা সুসাইড নোটটা লিখেছে, সেটা যেন তার কেসে এভিডেন্স হিসাবে বা প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়। তৃতীয়, রীতা কৌশিক যে ফ্যামিলি কোর্টের জাজ, সে ঘুষ নেয়, তাকে যেন সেখান থেকে মানে ইউপি থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। চতুর্থ, সে লিখেছে তার যে ছোট ছেলে রয়েছে 2 বছর যার বয়স, তাকে যেন তার বাবা মাকে দেওয়া হয়, বা তার যে ভাই আছে সে খুব ভালো মানুষ, তাকে দেওয়া হয় তার ছেলেটাকে মানুষ করার জন্য। কারণ সে যদি তার স্ত্রী বা তার স্ত্রীর বাপের বাড়ির কাছে থাকে, তারা মানুষ হিসাবে খুব খারাপ মানুষ, তারা কখনোই তার বাচ্চাকে ভালো মানুষ তৈরি করতে পারবে না। পঞ্চম, সে লিখেছে যে তার যে ডেড বডি সেটা যেন তার স্ত্রী বা তার স্ত্রীর বাড়ির লোক ছুঁয়ে না দেখে, ছুঁয়ে কেন তার বডির আশেপাশেও যেন তাদেরকে না আসতে দেওয়া হয়। সে বলেছে যে তার বাবা মায়ের ওপরে সে আরও অনেক মিথ্যা কেস সাজিয়ে দিতে পারে, সেই জন্য তার বাবা মা যদি কখনো তার স্ত্রীর সাথে কথা বলে, অবশ্যই যেন মিডিয়া সেখানে থাকে, ক্যামেরার সামনেই যেন দেখা করা হয়। তারা একা যেন কখনোই ওই মহিলার সাথে বা তার স্ত্রীর সাথে যেন তার বাবা মা বা তার বাড়ির লোক দেখা না করে। তারপরে সে 10 নম্বরে লিখেছে যেন কেস তাদেরকে তুলতে না দেওয়া হয়, সে মারা গেলেও যেন কেসটা চলতেই থাকে। 11 নম্বরে সে বলেছে যে তার স্ত্রী যেরকম মানুষ, এবারে সে মারা যাওয়ার পরে কেসের সময় সে নিশ্চয় নিজের ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে কোলে করে আসবে মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য, কিন্তু তার স্ত্রীর অভিনয়ে যেন মানুষ ভুলে না যায়, কারণ এই পর্যন্ত
কোর্টের একটাও ডেটে সে নিজের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসেনি। যদিও কোর্ট, যে জৌনপুরের কোর্ট, তার বাড়ির খুব কাছাকাছি, সে চাইলেই ছোট বাচ্চাটাকে সঙ্গে করে আনতে পারত, কিন্তু তারা আনেনি, কারণ যাতে অতুল কোনোভাবে সেই বাচ্চাটাকে দেখতে না পায়। অতুলকে বিরক্ত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তারা বাচ্চাটাকে, অতুলকে কখনোই দেখায়নি। অতুল লিখেছে যদি সে ন্যায় না পায়, হয়তো ভবিষ্যতে তার বাবা মা ইচ্ছা মৃত্যু চাইতে পারে ভারতীয় কোর্টের কাছে, তখন যেন তাদেরকে ইচ্ছা মৃত্যুটাও দেওয়া হয়। এই ঘটনার পরে সে মারা যায়। তারপরে পুলিশ বডি উদ্ধার করে। এই ঘটনার পরে তার স্ত্রীকে খুঁজতে শুরু করে পুলিশ। তার স্ত্রীকে গুরুগ্রামে 14ই ডিসেম্বর অ্যারেস্ট করা হয়। এদিকে তার যে শাশুড়ি আর তার যে স্ত্রীর ভাই, তারা নিজেদের বাড়িতে তালা বন্ধ করে রাত্রেবেলায় 1টার সময় বাইক নিয়ে কোথাও একটা চলে যায়। প্রথমে একটা হোটেলে ছিল, তারপরে তাদেরকে পুলিশ গিয়ে অ্যারেস্ট করে প্রয়াগরাজ বা এলাহাবাদে। অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংঘানিয়া, তার মা নিশা সিংঘানিয়া, তার ভাই অনুরাগ সিংঘানিয়া, সবাইকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে এলাহাবাদের কোর্টে একদিন তোলাও হয়েছে। অতুল কিন্তু চেয়েছে যে এই 3 জনের, মানে তার 3 জন অপরাধীর, যারা অকারণে তাকে নানা রকম মিথ্যা কেস দিয়েছে, তাদেরকে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের কাছে তাদের যে ছোট ছেলে, তাকে দেখতে পাওয়া যায়নি। এখন অতুল সুভাষের যে বাবা, সে ভীষণ কান্নাকাটি করছে। তার মনে হচ্ছে যে বাচ্চাটাকে তারা কি মেরে ফেললো, বা বাচ্চাটা কোথায় আছে। তারা যে কোনোভাবে নিজেদের নাতিকে বা নিজেদের মৃত ছেলের বাচ্চাকে নিজেদের কাছে চাইছে। আগামীতে বোঝা যাবে যে আমাদের যে ন্যায় ব্যবস্থা, সে কি স্টেপ নেবে। আপাতত অতুল কৌশিকের স্ত্রী আর তার ভাই আর তার মা সবাই পুলিশ কাস্টাডিতেই রয়েছে।